সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসা বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটি হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 1 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম রিলিজ করবেন। কেন এবং কেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন নয়, সেটি আলোচনা থাকবে। রিয়েল এস্টেট আরও এক দফা বাড়লো 6.2%, এবং এটি এখন রেকর্ড পর্যায়ে, বাড়ির দাম রেকর্ড পর্যায়ে বেড়েছে। দিস ইজ অ্যাকর্ডিং টু গতকালকের তথ্য অনুসারে এক্সকিউজ মি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে সেকশন 8 শুরু হতে যাচ্ছে, তার বিস্তারিত আলাপ থাকবে এবং এই আলোচনাটি আরও কয়েকবার করতে হবে। আজকে প্রাথমিক আলোচনা এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আপনারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন করবেন, কি লাগবে, এবং এটির একটি অ্যালার্টও আমার কাছে এসেছে। সেটি হচ্ছে যে এটি নিয়ে অনেকে স্ক্যামও হচ্ছে, ভাউচার স্ক্যাম। এটি নিয়েও সতর্ক থাকতে হবে আপনাদেরকে, কারণ এটি নিয়েও ফ্রড হচ্ছে। যদিও এটি জেল জরিমানার যোগ্য অপরাধ, ফেডারেল ক্রাইম, তারপর কেউ ক্ষান্ত নেই। সবাই যার মতো স্ক্যাম করার চেষ্টায় মত্ত আছেন। ওকে, সো ফার্স্ট টপিক ফার্স্ট। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত এনেছেন যে 1 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম অয়েল তারা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ছাড়বেন, রিলিজ করবেন। আমরা যদি স্ক্রিনে দেখি, এটি আমার কথা নয়, এটি সংবাদপত্রে সব জায়গায় এসেছে, যেটা আপনারা দেখছেন। দিস ইজ ফ্রম দ্য কার্টেসি অফ সিএনবিসি। তারা এটি করছেন যাতে করে গ্যাসের পেট্রোলিয়ামের মূল্য কমিয়ে আনা যায়। অ্যান্টিসিপেশন করছেন কিসের? যে সবাই জানেন সামারে সবাই ভ্রমণ করেন, সো দে আর অ্যান্টিসিপেটিং দ্য সামার ড্রাইভিং সিজন। ওকে, খুব ভালো কথা, সবাই ড্রাইভিং বেশি করবেন সামারে, এই জন্যে তেলের দাম বেড়ে যেতে পারে। এর আগে থেকে তারও আগে ভাগে এটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সো হিয়ার ইজ দ্য সিচুয়েশন। গ্যাসোলিন, পেট্রোলিয়ামের প্রাইস, দ্য গ্যাসোলিন প্রাইস বোথ 15% বেড়েছে এই বছরের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি থেকে। এখন আমরা মেতে আছি, অলমোস্ট ফিনিশ, মে ইজ ডান অলমোস্ট। সো এটি অবভিয়াসলি কোনো ভালো সংবাদ নয়। দিস ইজ অবভিয়াসলি নট গুড ফর আমেরিকানস, দ্যাটস নট গুড ফর ইনফ্লেশন ডাটা, যেটা আমি প্রায় অনুষ্ঠান করে থাকি। এবং অবশ্যই এটি কোনো মতেই ভালো নয় কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, সার্টেনলি নট গুড ফর ইলেকশন ইয়ার, কারণ এটি কিন্তু নির্বাচনী বছর। দিস ইজ অ্যান ইলেকশন ইয়ার। সো অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। কেন, কোন পার্সপেক্টিভ থেকে আসছি? সো আমি আপনাদেরকে কয়েকটি চার্ট দেখাবো। পরবর্তী যেটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে যেটি আপনারা দেখছেন গ্যাসোলিন প্রাইসের। সো দিস ইজ অ্যাকচুয়ালি আসছে AAA ন্যাশনাল অ্যাভারেজ, AAA এর কাছ থেকে আসছে। এটি হচ্ছে আমেরিকার গড়, এবং গড় বলছে এই মুহূর্তে গ্যাসোলিন প্রাইস হলো $3.69, দুঃখিত, অ্যাভারেজ। সো বাই দ্য ওয়ে, ইট কুড বি লট মোর অর লেস, আপনি কোথায় আছেন তার উপর ডিপেন্ড করে এটি আরও বেশি হতে পারে। পরবর্তী যেটি দেখবো আমরা সেটি হচ্ছে প্রাইসটি হচ্ছে টেক্সাসে। দিস ইজ ইন টেক্সাস। টেক্সাসে আছে $3.16 পার গ্যালন। পরবর্তীতে যেটি আমরা দেখবো সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় $5.18 এ গ্যালন। কিপ দিস ইন মাইন্ড, মনে রাখবেন এটি একটি ন্যাশনাল অ্যাভারেজ। নাও আপনারা যারা ক্যালিফোর্নিয়ায় আছেন, ইফ ইউ আর ইন ক্যালিফোর্নিয়া অ্যান্ড ইফ ইউ সি দিস, এবং এর চেয়েও উচ্চ প্রাইস যদি আপনি দেখে থাকেন, জানাবেন কমেন্ট করে। তার কারণ হচ্ছে কয়েকদিন আগেই, বেশ গত সপ্তাহে এরকম সময় আমি সাউথ প্যাসেডোনায় ছিলাম, এবং সেখানে কয়েকটি জায়গায় আমি $7 দেখছি গ্যালন। সো লেট দ্য পিপল নো আপনার ওখানে গ্যাস প্রাইস কিরকম, আপনি যদি ক্যালিফোর্নিয়া থাকেন। সো যারা ক্যালিফোর্নিয়ায় মুভ করতে চান, গুড লাক। that's all I have to say. Okay, so here's the situation in summer time. এটা আসছে, সামার টাইম চলে এসছে। আজকে যারা ইস্ট কোস্টে আছেন 84 ডিগ্রিজ সামার। আমরা হঠাৎ করেই উইন্টার থেকে সামারে চলে এসেছি। দেয়ার ওয়াজ নো স্প্রিং, ক্লাইমেট ইজ চেঞ্জিং। ওকে, সামার টাইম ইজ অ্যারাইভিং, এবং বেশিরভাগ মানুষ এখন রাস্তায় থাকবেন, কারণ ভ্রমণ করতে পছন্দ করেন সামারে। ইটস এ গুড টাইম। তার অর্থ হচ্ছে ডিম্যান্ড ফর গ্যাসোলিন এটি বাড়বে, এবং এটি যেমন বাড়বে, এটির সাথে কয়েকটি অন্য জিনিস বাড়বে। সেটি হচ্ছে সামারের এয়ার কোয়ালিটির পরিমাপ যেভাবে করে থাকেন সেটি তারা পরিবর্তন করেছেন। সো গ্যাসোলিনের প্রাইস বাড়বে, এয়ার কোয়ালিটির যে পরিমাপটি আছে ফর্মুলাতে এটি পরিবর্তন করেছেন, মানুষ বেশি ড্রাইভ করবে,
গ্যাসোলিন প্রাইস বাড়বে, ইট ড্রাইভস আপ দ্য প্রাইস অফ গ্যাসোলিন, ইট ইজ জাস্ট আ বেসিক সিজনালিটি সিচুয়েশন। ওকে, সো অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছেন কি এই প্রাইসটি কমিয়ে আনতে যাতে না বেড়ে যায় হঠাৎ করে লাভ দিয়ে। সো তারা রিলিজ করবেন, গ্যাসোলিন রিলিজ করবেন, মোর অ্যান্ড মোর অয়েল রিসিভ করবেন স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে। এই অয়েল আসবে কোথা থেকে? রিজার্ভ থেকে আসবে, যাবে কোথায়? নর্থ ইস্ট, আমরা যেখানে আছি নর্থ ইস্ট সাইড অফ দ্য কান্ট্রি। কোম্পানিগুলো রিফাইন করবে এবং তারা এটি গ্যাসোলিনে পরিবর্তন করবে এবং এটা ডেলিভার করবে জুনের 30 তারিখের মধ্যে। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লিও ব্রেইনার্ড, যদি আমরা দেখি কি বলছেন উনি, দ্য অ্যাডমিনিস্ট্রেশন উইল মেক শিওর, তারা মেক শিওর করবেন যে গ্যাস প্রাইস যেখানে আছে সেখানে থাকে, ইট রিমেইনস অ্যাফোর্ডেবল। পরবর্তী যেটি আছে এনার্জি সেক্রেটারি জেনিফার গ্র্যানহম কি বলছেন? উনি বলছেন যে স্ট্র্যাটেজিক রিলিজ বাই দিস রিলিজ বিটুইন মেমোরিয়াল ডে, উইচ ইজ আগামী সোমবার, থেকে জুলাই 4 মধ্যে এনশিওর করবে যথেষ্ট পরিমাণ সাপ্লাই আছে এবং সাপ্লাইয়ের ফ্লো আছে, এবং যাতে হার্ড ওয়ার্কিং আমেরিকান আমরা যারা আছি কাজ করে চলছি, আমরা যাতে এটি পাই অ্যান্ড আমাদের প্রয়োজনের সময় এটি যাতে পাই কম দামে। ওকে, দ্যাটস হার। লোয়ার গ্যাস প্রাইস আমি কি সমর্থন করি? ইয়েস, অফকোর্স আই ডু সাপোর্ট লোয়ার গ্যাস প্রাইস। আমি মনে করি আপনারাও সাপোর্ট করবেন। হাউএভার, যেই কারণে তারা রিলিজ করছেন, ডাজ দিস জাস্টিফাই টেকিং অয়েল আউট অফ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ? পেট্রোলিয়াম রিজার্ভ থেকে এরকম সময় এটি ছাড়ার কি কোনো আসল কারণ থাকতে পারে কি না? আমাদের উই রিয়েলি হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস। কারণ হচ্ছে কি, এই পেট্রোলিয়াম রিজার্ভের যে অবস্থা এখন, এটি গত 1 দশকে সর্বনিম্ন পর্যায়ে আছে। রিজার্ভ হ্যাভ নেভার বিন দিস লো ইন decades অ্যাকচুয়ালি, 2 দশকের মধ্যে আমি বলবো। সো চলুন পরবর্তী যে চার্টটা দেখি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটি আমি আপনাকে দেখাচ্ছি এখন, সেটি হচ্ছে, এটি আসছে বাই দ্য ওয়ে গভর্নমেন্টের দ্য এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এটি দেখাচ্ছে যে অয়েল যেটা রিজার্ভে আছে সেটি হচ্ছে 367 মিলিয়ন ব্যারল, 367 মিলিয়ন ব্যারল। আমেরিকাতে প্রতিদিন ব্যবহৃত হয়ে থাকে 20 মিলিয়ন ব্যারল এ ডে, 20 মিলিয়ন ব্যারল এ ডে। সো যেটি আপনারা দেখছেন যে সাপ্লাইটি, এটি যদি একেবারে প্রতিদিন এখান থেকে বের করা শুরু হয় তেল, তাহলে সর্বমোট আমাদের কাছে আমরা ব্যবহার এই রিজার্ভ থেকে পাবো 18 দিনের সাপ্লাই, 18 ডে অফ সাপ্লাই। দ্যাটস অল উই হ্যাভ ইন দ্য রিজার্ভ। আরও আছে বলছি। বাট এই যে চার্ট দেখছেন, সো এই চার্ট আরেকটি পরবর্তী চার্ট দেখবো, যেই চার্টটি আমরা দেখবো, দিস ইজ ফিট প্যাট্রিক। আমি আরেকটি চার্ট আছে যেটি যদি আমি একটু দেখতে পারি, এটি একটু পরে দেখবো। নো, ক্যান উই গো ব্যাক মোর? ওকে, ক্যান উই গো ব্যাক? ওকে, নো, ওকে, অলরাইট। সো সামহাও আমি মিস করছি। 1980 সালের একটি চার্ট আছে যেটি আমি সামহাও মিস করেছি আমার টিম। এটি আমাদেরকে 25 বছরের যে ক্যাপাসিটি ছিল সেটি আমাদের দেখাতো। 25 বছর আগে যে ক্যাপাসিটি আমাদের ছিল সেটি ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটি কমিয়ে এনেছেন, ড্রেইন করে দিয়েছেন ইন জাস্ট ওয়ান টার্ম, এক টার্মে। 25 বছরের কাজ উনি এক টার্মে শেষ করে দিচ্ছেন। সো ইটস নট অ্যান ওপিনিয়ন, ইট ইজ নট অ্যান ওপিনিয়ন। এটি কোনো আমার ওপিনিয়ন নয়। অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন, আপনারা যে ইমাজিন করছে যে এইটি ফিল আপ করা কিন্তু সহজসাধ্য কাজ নয়। ইট টেক্স লজিস্টিক্স, প্ল্যানিং, অ্যান্ড এটি খুব এক্সপেন্সিভ। সো দ্য হোল থিং, যেটি আমি বললাম, ইটস এ প্রসেস, একটি প্রসেস। এই প্রসেস খুবই কষ্টসাধ্য কাজ এটা ফিল আপ করা। এবং যখন এটা তারা ফিল আপ করা শুরু করবেন তখন কিন্তু ডিম্যান্ড বেড়ে যাবে পেট্রোলিয়ামের, এবং তারা তো বিলিয়ন্স অফ ব্যারল কিনবেন তখন। তার মানে প্রাইস অফ পেট্রোলিয়াম তখন উপরে চলে যাবে, অয়েল অ্যান্ড গ্যাসোলিন অ্যাট দ্য সেম টাইম। যদি সেটা সহজ হতো, খুবই সহজ হতো, তাহলে এতদিন এটি ফিল আপ করেই ফেলতেন। দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই পর্যন্ত এখান থেকে বের করেছেন 291 মিলিয়ন ব্যারল সোফার এই রিজার্ভ থেকে। রিজার্ভের সবচেয়ে নিম্নতম অবস্থায় ছিল, রিজার্ভটা সবচেয়ে নিম্ন অবস্থায় ছিল 2023 সালের জুন। তারপর থেকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখানে ফিল আপ করেছেন 14 মিলিয়ন ব্যারল রিটার্ন করেছেন, এখানে ফিল আপ করেছেন। সো আপনি বের করে নিয়ে এসেছেন 291 মিলিয়ন এবং আপনি রিজার্ভে ফেরত দিয়েছেন 14 মিলিয়ন। বাইডেন ইতিপূর্বে অ্যানাউন্স করেছিলেন বিগ প্ল্যান, যেটা এই রিফিলটি রিজার্ভ করবেন, এই
রিফিল করবেন এই রিজার্ভটি। হ্যাঁ করেছেন, $14 মিলিয়ন ফেরত দিয়েছেন, সেখানে 14 মিলিয়ন ব্যারেল ফেরত দিয়েছেন, তারপরে সেটি ক্যান্সেল করেছেন এবং তারপরে এটি আর ফিল আপ করা হয়নি। নাও এখন উনি এখান থেকে আরও বেশি পরিমাণ অয়েল বের করে নিয়ে আসছেন। নাও অফকোর্স উইথ দ্য সিচুয়েশন, আপনাকে মনে রাখতে হবে সিচুয়েশনটা কি এখন, এই সিচুয়েশনের বহির্বিশ্বে এবং আমেরিকার ভিতরে সিচুয়েশন ইজ নট গুড। সো সমালোচনা তো হবেই, রিপাবলিকানরা তো অবশ্যই করবেন। রিপাবলিকানস তারা বলছেন যে বাইডেন এটা করছেন সিম্পলি টু বাই ভোট ক্রয়ের জন্য এটা করছেন, কারণ ইলেকশন খুব সামনে। সেনেটর পিট রেকেটস, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, উনি কি বলছেন যে রিজার্ভ শুড বি ইউজ ফর এমার্জেন্সি, নট ফর পলিটিক্যাল এমার্জেন্সিজ। I think he's right, but that's his word, not my word. The Biden administration তারা বলছেন কি, তারা এটি করছেন যাতে করে পেট্রোলিয়াম অথবা প্রাইস অফ গ্যাসোলিন কমে আসে, এটি হচ্ছে কথা। বাট ডু আই সাপোর্ট অল অফ দিস থিংস, এই স্ট্র্যাটেজিক রিজার্ভের ব্যাপারটিতে ডু ইউ সাপোর্ট, এটি আরেকটা প্রশ্ন। আমি বলবো নো। তার কারণ হচ্ছে ক্লাসিক নর্মালি সামার ড্রাইভিং সিজন কোনোভাবে আপনি ক্লাসিফাই করতে পারেন না, ইটস অ্যান এমার্জেন্সি। সামার ড্রাইভিং সিজন হ্যাপেন্স, প্রতি বছরই হয়ে থাকে, ইট ক্যানট বি এন এমার্জেন্সি। এবং আমার মনে হয় আওয়ার রিজার্ভ যেটি আছে এটা ব্যবহার করা উচিত এমার্জেন্সি কাজে, সাচ অ্যাজ যেই অবস্থা তৈরি হয়েছে চারিদিকে এখন বিশ্বের, আমেরিকা কুড বি ইন ওয়ার, অথবা অন্যান্য দেশ যারা আছে মিডল ইস্টের তারা যদি অয়েল এমবার্গো দিয়ে দেয়, অথবা কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়। আপনাদের অনেকের ক্যাটরিনার কথা মনে আছে নিশ্চয়ই, স্যান্ডির কথা অনেকেরই মনে থাকার কথা। তেল আপনাকে লাইনে দাঁড়িয়ে নিতে হয়েছিল, অনলি ওয়ান ডে স্টর্ম। তো আমি আরেকটা ব্যাপার জানি, আপনারাও জানেন, সেটি যে আমেরিকা প্রচুর পরিমাণে তেল প্রডিউস করে থাকে। ইউএস প্রডিউসেস এ লট অফ অয়েল, দ্যাটস ট্রু। স্টিল যে সার্কামস্ট্যান্স, যে পারিপার্শ্বিক যে অবস্থা এখন চলছে, লুক অ্যাট হোয়াটস গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড। আপনার দেখুন রাশিয়ার দিকে তাকিয়ে দেখুন, হিউজ অয়েল প্রডিউসার, তারা কিন্তু যুদ্ধে লিপ্ত। দ্য সিচুয়েশন ইন মিডল ইস্ট কোনোভাবে আপনি কি এটাকে কোনোভাবে স্টেবল বলতে পারেন না, হতেই পারে না। এবং কে জানে কোন অ্যালায়েন্স কখন এমবার্গো দিয়ে বসে আমেরিকার উপর। অ্যান্ড উই আর ইন দ্য মিডল অফ হিউজ আনগোয়িং ক্লাইমেট ডিজাস্টার। আপনারা জানেন পরিবেশ পরিবর্তন হচ্ছে, আপনারা সেটি নিজের চোখে দেখতে পাচ্ছেন। সো দিস ইজ সাপোজেডলি এ গুড টাইম, দিস ইজ নট এ গুড টাইম টু ডিপ্লিট আওয়ার এমার্জেন্সি অয়েল রিজার্ভ। অয়েল রিজার্ভ শেষ করে দেওয়া, কমিয়ে আনার কোনো মতেই এটি ইটস এ ডিজাস্টার। এটি কোনোভাবে একটি স্মার্ট মুভ হতে পারে না। সো এই কারণে আই ডু নট এগ্রি উইথ দিস কনসেপ্ট। এবং এটি আমাদের মতো যারা মার্জিনালাইজ কমিউনিটি আছে, মানে নন হোয়াইট কমিউনিটি, যারা খেটে খাওয়ার মানুষের সংখ্যা বেশি, যারা উবার এবং রেস্টুরেন্ট বিজনেসের উপরে বেশি ডিপেন্ড করে থাকেন, প্রতিদিন কাজে যেতে হয়, ইট পুটস আস ইন ডেঞ্জার। আমরা সবাই কিন্তু ভয়ানক বিপদে পড়ে যাবো। হাউএভার দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আরেকটি ব্যাপার আছে যেটি আমি এখন বলবো। ও বাই দ্য ওয়ে, আই ডু নট এগ্রি উইথ রিপাবলিকান মিডিয়া যেটি বলছেন চিৎকার চাচামেচি করে। অ্যান্ড তার কারণ হচ্ছে এরকম, যে মেসেজটা তারা সিগন্যাল দিচ্ছেন যে বাইডেন যেটি করছেন সেটি হচ্ছে রিজার্ভ থেকে তেল বের করে নিয়ে যাচ্ছেন সামারের জন্য, এবং যার ফলে প্রাইস কমে আসবে এবং সবাই খুব হ্যাপি হবে। ডেমোক্রেট ভোটার যারা আছেন তারা ডেমোক্রেটই ভোট দিবেন, এবং যেই ভোটার সুইং ভোটার আছেন তারাও ডেমোক্রেটদের ভোট দিবেন, এবং এভরিবাডি উইল বি হ্যাপিয়ার, এবং ডেমোক্রেটস অনেক বেশি ভোট পাবেন, এবং কারণ গ্যাসোলিন প্রাইস কমে আসবে। এইটা হচ্ছে রিপাবলিকান মেসেজ। ইন রিয়ালিটি অনেক বেশি বাড়িয়ে বলছেন। তার কারণটি কি? অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডু নট এগ্রি উইথ দিস থিংস। অনেক বেশি বাড়িয়ে বলছেন, তার কারণ হচ্ছে আপনি যদি 1 মিলিয়ন ব্যারেল তেল বের করে নিয়ে আসেন রিজার্ভ থেকে, ইটস এ ড্রপ ইন দ্য বাকেট। একটি বাকেটে 1 ড্রপ পানি ফেললে যেরকম হয় সেরকম অবস্থা। যদি সত্যিকার অর্থে নাম্বারটা বুঝতে চান তাহলে এরকম, 1 মিলিয়ন ব্যারেল অয়েল যদি বের করে তারা, 1 মিলিয়ন ব্যারেল, তাতে 42 মিলিয়ন গ্যালন অফ গ্যাসোলিন প্রডিউস করা যেতে পারে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমেরিকাতে প্রতিদিন ব্যবহার করা হয় 370 মিলিয়ন গ্যালন, 370 মিলিয়ন গ্যালনস আ ডে। তার অর্থ হচ্ছে 42 মিলিয়ন গ্যালন
যদি ব্যবহার করা হয় 3 ঘন্টায় শেষ হয়ে যাবে। সো প্যাট্রিক ডিহ্যান দুঃখিত, হেড অফ পেট্রোলিয়াম অ্যান্ড অ্যানালিস্ট অফ গ্যাস বডি, উনি বলছেন ইট ইজ নট গোয়িং টু বি এনি ইম্প্যাক্টফুল, ইট ইজ নট গোয়িং টু বি ভেরি ইম্প্যাক্টফুল, কোনোভাবে এটি কোনো ইম্প্যাক্ট রাখবে না, অ্যান্ড তাদের উচিত এটা না করা। হাউএভার দে আর ডুইং ইট অ্যান্ড ইটস নট গোয়িং টু হ্যাভ এনি রেজাল্ট, কোনো রেজাল্ট আনবে না, আপনার রিজার্ভ কমে আসবে এবং দিস ইজ নট গুড, ইটস নট গোয়িং টু ডু এনিথিং, ইটস নট গোয়িং টু লোয়ার দ্য প্রাইসও কমে আসবে না, গ্যাসের প্রাইসও কমবে না, কিছুই হবে না। এবং এর কারণে যে আমেরিকানরা ভোট বেশি পাবেন, দুঃখিত ডেমোক্রেটরা বেশি ভোট পাবেন, সেটিও হতে যাচ্ছে না। দ্যাটস হাউ আই ফিল, আই ফিল দ্য সেম ওয়ে, দ্যাটস আমি বিশ্বাস করি যে দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আই ওয়ান্ট টু টেল ইউ দিস ওয়ান, আই উড এত শক্তভাবে এই জিনিসটা আমি তুলে নিয়ে আসতাম না, বা এত কঠিনভাবে আমি বলতাম না, আই উড নট সে দিস ওয়ে, আই উড নট হ্যাভ সাচ এ স্ট্রং ফিলিংস এই হোল সিচুয়েশনের ব্যাপারে, যদি আমাদের রিজার্ভের ফুল ক্যাপাসিটি থাকতো, বিকজ এটি আমাদের বিপদে ফেলতে পারে। বাট উই ডোন্ট, ইটস নট ইভেন ক্লোজ টু দেয়ার, আমরা ড্রেন করে নিয়ে যাচ্ছি প্রতিদিন, লেস দেন 50% রিজার্ভ আছে আপনার হাতে। সো আপনারা খেয়াল করছেন নিউজ পেপার প্রতিদিন, আই এম ওয়াচিং দ্য গভর্নমেন্ট লাইক মেনি আদার পিপল ইন দ্য মিডিয়া, আই এম ওয়াচিং দ্য গভর্নমেন্ট। আপনি যদি একটু পিছনে আসেন, টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিয়েলি লুক অ্যাট দিস সিচুয়েশন, হোয়াটস গোয়িং অন, কী হচ্ছে, দ্য গভর্নমেন্ট and this is not necessarily Republican and Democrat, the government itself আমেরিকাতে cannot manage budget ম্যানেজ করতে পারছে না, ফেল করছেন। এই মুহূর্তে আমাদের সবার মাথায় আছে $34 ট্রিলিয়ন ঋণ। দে ক্যানট ম্যানেজ সোশ্যাল সিকিউরিটি ট্রাস্ট ফান্ড, তারা এখন বলছেন যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে যে ট্রাস্ট ফান্ডটি দেউলিয়া হয়ে যাবে 2033 সালে, অর্থাৎ আজ থেকে 9 বছর পর। অ্যান্ড নাও they cannot manage the oil reserve. You got to be kidding me. আপনাদের অনেকের মতো I have low expectation from the government, but I can tell you this, they find a way to disappoint us. This is very, very disappointing. Anyway, change of topic, সেটি হচ্ছে হোম প্রাইস। আমাদের দ্বিতীয় টপিকে আসছি, হোম প্রাইস পুনরায় বাড়া শুরু করেছে। The home price in the United States now have reached a new all-time high. চলুন দেখে নিই স্ক্রিনে, অ্যান্ড আমার কথা নয়, এটি আসছে রেডফিন থেকে, ইউএস হোম all-time high. অনেকেই সাবধানী বাণী দিয়ে আসছিলেন বেশ কিছুদিন থেকে যে হাউজিং মার্কেটের যে অবস্থা হয়েছে এটি কিন্তু ক্র্যাশ করতে পারে, এবং তারা এটি বলে আসছেন ক্রমাগতভাবে গত 4 বছর ধরে। বাট আই ওয়ান্ট টু শো ইউ হোয়াট ইজ হ্যাপেনিং কারেন্টলি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং। সো চলুন দেখে নিই পরবর্তী স্ক্রিনে। দিস ইজ এ 5-year চার্ট অফ হোম প্রাইস, আগামী গত 5 বছরের একটি চার্ট আপনারা দেখছেন। এটিও আসছে রেডফিনের কাছ থেকে, বাই দ্য ওয়ে। সো তারা বলছেন যে মিডিয়ান, অর্থাৎ আমরা ধরে নিই অ্যাভারেজ, মিডিয়ান অ্যাভারেজ নয় কিন্তু খুব কাছাকাছি, বোঝার সহজের জন্য বলছি মিডিয়ান প্রাইস, অ্যাভারেজ প্রাইস অফ হোম এপ্রিল মাসে ছিল $4,43,558। ওকে, পরবর্তী যে চার্টটি দেখব, হোম প্রাইস বেড়েছে এই গত কিছুদিনে, গত 12 মাসে আমি বলেছিলাম বেড়েছে, আবারও বেড়েছে। হোম প্রাইস আরও বেড়েছে 6.2% কম্পেয়ার টু 12 months ago, গত 12 মাসের তুলনায় আরও বেড়েছে। এটি হচ্ছে নতুন রেকর্ড হাই। সো নান অফ দিস থিংস, যারা বলছিলেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ আসছে অথবা অনেক কিছু দাম কমতে পারে, এই হবে সেই হবে, কোনো কিছুতেই এই যে তথ্য আমরা দেখছি মিল নেই। আমার ওপিনিয়ন না, দিস ইজ ফ্যাক্ট, আপনারা তথ্য দেখছেন সামনে। সো চলুন পরবর্তী একটি চার্ট দেবো, এটি 5 বছরের, এটি হলো 1 বছরের চার্ট, এটি হলো 5 বছরের চার্ট, সরি দুঃখিত। এটি আসলে গত কয়েক মাসেরটিও বোঝা যায় যখন এটা জুম আউট করা যায়। প্রাইস গত মাসের চেয়ে গত মাসের সাথে তুলনা করলে এ মাসে এক একটি বাড়ির প্রাইস অ্যাভারেজে বেড়েছে $13,261। সো হোম প্রাইসেস হ্যাভ গান আপ, অ্যান্ড তাহলে why is this happening? এটা হচ্ছে কেন হচ্ছে? Why is it happening? What is going on? So সিম্পলি যদি উত্তর দিতে হয়, এটি আসবে একটি বেসিক ফান্ডামেন্টাল ইকোনমিক্স, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। রাইট নাও স্টিল উই হ্যাভ মোর ডিম্যান্ড, আমাদের অনেক বেশি চাহিদা আছে
কিন্তু সেই পরিমাণে সরবরাহ নেই। উই হ্যাভ মোর ডিম্যান্ড দেন দেয়ার ইজ সাপ্লাই, যার কারণে প্রাইস ক্রমাগতভাবে উপরের দিকেই যাচ্ছে এবং এইটি হচ্ছে আসল রিজন। অনেকে বলবেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটা কেমন কথা, আই ডোন্ট লাইক ইট। ইফ ইউ ডোন্ট বিলিভ দ্য পাওয়ার অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, ইন দ্য পাওয়ার অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, এবং যখন আমি আবারও বলছি দিস ইজ বেসিক ইকোনমিক্স, সত্যিকার অর্থে এটা একেবারেই বেসিক ইকোনমিক্স। আপনাদের অনেকে একটি জিনিস স্মরণ করে দিতে চায়, অনেকেরই মনে থাকার কথা, এবং এটি আপনাদের অনেকের হয়েছে আপনাদের সাথে মাল্টিপল টাইমস ইন ইয়োর লাইফ। একটি ক্লিয়ার কাট এক্সাম্পল দিই, জাস্ট খেয়াল করুন আপনি কি হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার ডিউরিং দ্য প্যান্ডেমিক। হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা কী পরিমাণ বেড়েছিল ডিউরিং প্যান্ডেমিকের সময়, মহামারীর সময়। দেয়ার ওয়াজ সো মাচ ডিম্যান্ড, এত ডিম্যান্ড ছিল হ্যান্ড স্যানিটাইজার যে তার সাপ্লাই দিয়ে সম্ভব হচ্ছিল না। দেয়ার ওয়াজন্ট এনাফ টু গো অ্যারাউন্ড। সাপ্লাই দেওয়ার পরেও এটি ছিল না, কারণ সাপ্লাই ছিল না সেই পরিমাণ, যেই পরিমাণ ডিম্যান্ড তৈরি হয়েছিল। দ্য সিচুয়েশন, মোর ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই শাট আপ দ্য প্রাইস, যার কারণে হ্যান্ড স্যানিটাইজার আপনি অনেক পয়সা দিয়েও কিনতে পারছিলেন না। আপনার পয়সা নিয়ে বসে আছেন, আমাকে কেউ যদি একটি জার দেয়, একটি বোতল দেয়। সেম সিচুয়েশন হ্যাপেন ইন আওয়ার অফিস টু। এক বোতল স্যানিটাইজার মানে একটি হীরকখণ্ড, ইটস ক্যান সেভ মাই লাইফ, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। সো প্রাইস হয়ে গেছিলো আকাশচুম্বী, অ্যান্ড দ্যাট হ্যাপেন। আপনারা এটি সবাই আপনারা কিন্তু এটির সাথে পরিচিত। ইউ স দিস উইথ ইউর ওন আইজ। ওকে, সো let's address the falling demand situation of the housing market. আপনারা অনেকে জানেন, আমাকে এটা নতুন করে বলার দরকার নেই, যে you already know, আপনারা সবাই জানেন, হোম আর রাইট নাও, রিয়েল এস্টেট বাড়ি সবচেয়ে বেশি আনঅ্যাফোর্ডেবল এই মুহূর্তে। রাইট নাও ইটস দি মোস্ট আনঅ্যাফোর্ডেবল। আপনি এটা অ্যাফোর্ড করার মতো অবস্থায় অনেকেই নেই। তার কারণ হচ্ছে প্রাইসেস রেকর্ড হাই। Mortgage interest 7%. Under these conditions, এই কন্ডিশন যখন চলে আসে, প্রাইসও হাই, মর্গেজ ইন্টারেস্ট রেটও হাই, তখন বায়ারের সংখ্যাও কমে আসে। তার কারণ হচ্ছে খুব কম সংখ্যক মানুষ তখন অ্যাফোর্ড করতে পারবেন বাইং এ হোম। সো দেয়ার আর ফিউয়ার বায়ার্স, বায়ারের সংখ্যা কমে আসে এবং ডিম্যান্ডও তখন কমে আসে। দ্যাট ইজ হোয়াটস গোয়িং অন। এটাও কিছুটা হচ্ছে। কিন্তু তাহলে প্রশ্ন হবে, প্রাইস কেন কমে আসছে না? Why are the price not coming down? So, yes, বায়ারের সংখ্যা কমেছে, I agree, that is true. But সেলারের সংখ্যাও কমে এসেছে। There are fewer sellers than demand, অর্থাৎ ডিম্যান্ড যতখানি আছে তার চেয়ে সেলারের সংখ্যা কমেছে। So, supply went down, yes, and the demand went down too. কাজেই ক্র্যাশিংয়ের কোনো ব্যাপারটা দেখছে না, প্রাইস কমে আসারও কোনো ব্যাপার নেই। ডিম্যান্ড কমেছে কারণ আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, ইটস আনঅ্যাফোর্ডেবল। কিন্তু সাপ্লাইও সেই তুলনায় আরও কমেছে। সো দ্য প্রাইস ইজ স্টিল গোয়িং আপ। দ্যাটস আ সিম্পল ইকুয়েশন। সো আই ওয়ান্ট টু শো ইউ আ সাপ্লাই অফ হোমস। পরবর্তী যেটা আমরা দেখব চার্টটি, দিস ওয়াজ হোয়াট আই ওয়াজ গোনা শো ইউ গাইজ, যখন আমি রেডফিনেটে দেখাচ্ছিলাম। এটি আমাদের রিজার্ভেরটা। ওকে, অ্যাক্টিভ লিস্টিং যেটি আছে, আমি কি একটু আগেরটা দেখতে পারি? ওকে, যেটি আপনারা দেখছেন এখন, থ্যাংক ইউ, যেটি আপনারা এখন দেখছিলেন এটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.62 মিলিয়ন বাসা, অর্থাৎ 1.62 মিলিয়ন হাউস লিস্ট করা আছে রাইট নাও সেলিংয়ের জন্য। এটি বেড়েছে আগের তুলনায় 12.1% গত 12 মাসের তুলনায়, উইচ ইজ গুড, ভালো কথা। কিন্তু স্টিল যদি কম্পেয়ার করেন প্যান্ডামিকের পূর্ববর্তী, মহামারীর পূর্ববর্তী অবস্থায়, ইট ইজ তখন সব সময় যে কোনো সময় 2 থেকে আড়াই মিলিয়ন লিস্টিং থাকতো। সো তার মানে হচ্ছে প্যান্ডামিকের পূর্ব অবস্থা থেকে আমরা এখনও বেশ নিচে, যদিও সাপ্লাই বেড়েছে 12%। ইট ডিডন্ট মেক এনি ডিফারেন্স, কারণ ডিম্যান্ড তার চেয়েও অনেক বেশি। সো দিস উইল হেল্প ভিজুয়ালাইজ দ্য সিচুয়েশন। আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ বাড়ি অ্যাক্টিভ লিস্টিং আছে। পরবর্তী যে চার্টটি আমরা দেখি, চার্ট নাম্বার 5, লিস্টিং ফর পাস্ট 12 ইয়ার্স, গত 20 বছরে কী পরিমাণ লিস্ট করা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন 3 মিলিয়ন পর্যন্ত আছে। এখন
1.6 মিলিয়ন, অর্থাৎ অর্ধেকের একটু বেশি। ইয়েস, সিচুয়েশন ইজ ইম্প্রুভিং রিসেন্টলি, কিছুটা বাড়ছে, বাট নো ওয়েয়ার ক্লোজ, কোনোভাবেই এটি যেখানে আমরা ছিলাম 3 মিলিয়নের কাছাকাছিও নয়, মোটেও নয়। সো হাউজিং মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা, মোর সেলার থাকতে হবে, অনেক সেলার থাকতে হবে। ইটস হ্যাপেনিং, নট হ্যাপেনিং রাইট নাও, সিম্পলি ইটস ক্যানট হ্যাপেন। বরঞ্চ মানুষ বাড়ি খুঁজে পাচ্ছে না। সো এর আরেকটি কারণ হচ্ছে সেলার দরকার আপনার। ইউ নিড মোর সেলার্স। টু ওয়েজ, দ্য ফার্স্ট, দুইটি কারণ থাকতে হবে যদি অ্যাফোর্ডেবল বাড়ি পেতে হয় অথবা হাউজিং মার্কেট ক্র্যাশ হতে হয়, যদি যখন আপনি বলবেন যে আমি বাড়ি কেনার জন্য তৈরি আছি অথবা কেন। ফার্স্ট, আপনাকে মনে থাকবে অনেক বেশি মানুষ বাড়ি সেল করার জন্য বসে আছেন বাড়ি নিয়ে, এটি একটি থাকতে হবে। নাম্বার টু, কোনো না কোনো ইনসেন্টিভের মাধ্যমে অথবা বাই ফোর্স সরকার অথবা গভর্নমেন্ট অথবা লোকাল অথরিটি ফোর্স করবেন মানুষকে সেল করার জন্য তার বাড়ি। অথবা আরেকটি কারণ হতে পারে ফরক্লোজারের মাধ্যমে। সেই কারণগুলো বিদ্যমান থাকতে হবে, যেটি নেই। সো লেটস টক অ্যাবাউট সিনারিও নাম্বার 1, গেটিং মোর পিপল টু ওয়ান্ট টু সেল দেয়ার হাউস। আমরা যদি চাই অনেকেই তাদের বাড়ি বিক্রয় করুন, আমরা যদি চাই সেটি হয়ে থাকে, তাহলে কী হবে? উইচ ইজ নট হ্যাপেনিং বাই দ্য ওয়ে রাইট নাও। সো আমি যেটুকু বলতে পারি, আমি যারা কারেন্ট হোম ওনার আছে তাদেরকে কোনো মতেই দোষারোপ করবো না যদি তারা বিক্রি করতে না চান, বিক্রয় করতে না চান। তার কারণ হচ্ছে একটি বড় কারণ, তারা যখন রাইট নাও ইন দিস এনভায়রনমেন্ট, তাদের অনেকেরই বাড়ি ক্রয় করেছেন 3% মর্গেজ রেট, ইন্টারেস্ট রেট। আমি জানি আপনারা যারা অনেকে দেখছেন, আপনারা অনেকে ক্রয় করেছেন ইন 3% ইন্টারেস্ট রেটে। ওয়াই উড ইউ ওয়ান্ট টু গিভ দ্যাট আপ? কেন আপনি এটি ছেড়ে দিবেন? আপনি তো 3% ইন্টারেস্টে কিনেছেন, আপনি যদি এখনও নতুন এটি কিনতে যান, দ্যাটস এ 7%, 8%, 9%। অ্যান্ড ট্রাস্ট মি, আই নো যারা দেখছেন অনেকেই আছেন, যারা আছেন তাদের মর্গেজ ইন্টারেস্ট রেট বিলো 3%, 3%-এর নিচে আছে অনেকের। অ্যান্ড ইফ ইউ আর এ কারেন্ট হোম ওনার, আপনি যদি এই মুহূর্তে কারেন্ট নর্মালি একজন হোম ওনার হয়ে থাকেন, আপনি কি মনে করেন আপনি নতুন একটি বাড়ি ক্রয় করবেন? অলরেডি আপনার একটি বাড়ি আছে ইন দিস এনভায়রনমেন্ট, যেখানে ইনভেন্টরি লো, প্রাইস আকাশচুম্বী, ইন্টারেস্ট, মর্গেজ ইন্টারেস্ট 8-7%? নো ওয়ে, অফকোর্স নট, কারণ আপনি তো একটি কিনে রেখেছেন। সো আপনি ওয়েট করবেন সেল করার জন্য। সো দ্যাটস সিনারিও। সো দ্যাটস আ সাপ্লাই ইজ লো, একটি কারণে সাপ্লাই খুবই লো। অ্যান্ড I don't want to tell that, you know, don't want to sell unless you really have to. যারা অনেকেই আছেন, আমি বলবো না যে আপনি বিক্রয় করুন আপনার বাড়িটি। তার কারণটা কি? আপনি যেই পয়সা কিনেছিলেন, যে মূল্যে কিনেছিলেন, তার থেকে বহুগুণ বেড়েছে আপনার বাড়ি। এটি একটি ইনসেন্টিভ হতে পারে, ওকে, বাট তথাপি আমি বলবো don't sell your house unless you really have to. Now let's cover the scenario number 2, foreclosure situation. Because of this, কারণ এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার to the supply side of the equation. সো আমি একটি স্ট্যাট আপনাদের পরবর্তী স্ট্যাট দেখাবো। there is a 1.6 মিলিয়ন বাড়ি, যেটা আপনার কিছুক্ষণ আগে দেখেছেন, 1.6 মিলিয়ন হোম লিস্টেড ফর দ্য সেল রাইট নাও, যেটি আপনার কিছুক্ষণ আগে দেখেছেন। ইটস দ্য সাপ্লাই, ওকে। পরবর্তী যেটি দেখছিলাম একটু আগে, সেখানে যদি যাই, ওকে, আপনার খেয়াল করবে দেখেন 2010 সালে, জাস্ট বাই 2010 সালে, জাস্ট ইন 1 year there were 2.9 মিলিয়ন ফরক্লোজার। 2010 সালে ফরক্লোজারের সংখ্যা ছিল 2.9 মিলিয়ন, 2.9 মিলিয়ন ফরক্লোজার ছিল। It was a foreclosure crisis. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যদি আপনি চান সেই পরিমাণ বাড়ি এখন লিস্টেড হয়ে যাক অন দ্য মার্কেটে বিকজ অফ দ্য ফরক্লোজার, দেন দ্যাট অ্যাডিশনাল সাপ্লাই, যে অতিরিক্ত সাপ্লাই আমরা আশা করছি, ইট ইজ গোয়িং টু স্ক্রু আপ দ্য সিচুয়েশন, অর্থাৎ সাপ্লাই আর ডিমান্ড এটা স্ক্রু আপ হয়ে যাবে, অ্যান্ড ইউ আর গোয়িং টু ক্র্যাশ দ্য হোম প্রাইস। হোম প্রাইস তখন ডেফিনেটলি নেমে আসবে ব্যাপকভাবে, হুইচ ইজ নট হ্যাপেনিং টুডে। সো হিজ দ্য অ্যানাদার চার্ট, দ্য ফরক্লোজার চার্ট যেটি আছে, দ্যাটস
যে আগেরটি যদি একটু দেখি, দুঃখিত আমি সরি, এই যে চার্টটি আপনারা দেখছেন ইট গোজ ব্যাক 20 years, 21 years I think, I believe. Let's go back one more chart. আরেকটু যদি পেছনে ফিরে যাই, okay, yes, this goes back to April 2012. We are not close to 2008, 2009, 2010 level. মোটেও ক্লোজ নেই আমরা, লিডিং আপ টু দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ, যেটা হাউজিং মার্কেট ক্র্যাশ করতে পারে। নো ওয়ে আগামী কয়েক বছর হাউজিং মার্কেট ক্র্যাশ বা কাছাকাছি যাবে বলে আমি মনে করি না। সো ইটস খুব সোজাসুজি যদি বলতে চাই, যদি আপনি অ্যাফোর্ডেবল হাউজিং চান তাহলে আপনাকে কিন্তু লাইক এভরিবডি এলস হ্যাভ টু হ্যাভ এই somehow আপনাকে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের প্রয়োজন পড়বে। ইটস পার্ট অফ দ্য আমেরিকান ড্রিম। এটি হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে খুব কম, অ্যাফোর্ডেবল প্রাইসে বাড়ি পাওয়া। কিন্তু যদি আপনি বলেন যে আমি অপেক্ষা করব হাউজিং মার্কেট ক্র্যাশ হবে, তখন দ্যাট ইজ রেজাল্ট ইন অ্যাফোর্ডেবল হাউস, যার কারণে হাউস আমি অ্যাফোর্ড করতে পারবো, আপনাকে সত্যিকার অর্থেই ডিসঅ্যাপয়েন্ট করতে হবে অ্যাটলিস্ট দিস ইয়ার। অ্যান্ড আমি বলবো আগামী বছর, তারপরে বছরও এমন সিচুয়েশন রাইট নাও। কারণ অনেকে বলছেন ইট ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, হাউজিং মার্কেট অ্যাফোর্ডেবল হবে, অথবা হাউজিং মার্কেটের ক্র্যাশ একটি আসতে যাচ্ছে। এবং আমি ওই ধরনের মানুষ সবাই যারা বলে থাকেন তাদেরকে জিজ্ঞেস করবো আপনার সংজ্ঞাটি কী হাউজিং মার্কেট ক্র্যাশ করার আর অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে। যারা বলছেন এই ডেফিনেশনের কথা, এই যে রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, হ্যাঁ খুব তাড়াতাড়ি, তারা কি আসলে 2028 সালের কথা বলছেন, 2029 সালের কথা বলছেন? কারণ আমি ব্যক্তিগতভাবে এটি শুনছি 2020 সাল থেকে, আমার মনে হয় আপনারাও শুনছেন। এবং আমি আপনাদেরকে বেশ কিছু প্রুফ দেখিয়েছি, সেই এভিডেন্স দেখিয়েছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা হয় না। আই ওয়ান্ট টু লুক এট দ্য 5 year চার্ট। চলুন পরবর্তী চার্টটি দেখে নিই আমরা। এটির পরবর্তী যে চার্টটি আছে, এই চার্টটি দেখাচ্ছে কি পরিমাণ বাড়ি বিক্রয় হচ্ছে, যেটি প্রাইস চাওয়া হচ্ছে মার্কেটে তার চেয়ে বেশি মূল্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 33.5%। ইটস ভেরি হাই। তার মানে প্রতি 10টি বাড়ি 3টি বাড়ি, দুঃখিত, প্রতি 3টি বাড়ির একটি বাড়ি বিক্রয় হচ্ছে যে মূল্য চাওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি মূল্যে। অ্যান্ড দিস ইজ সামওয়াট নর্মাল, অনেকখানি নর্মাল। আপনি যদি কিছুদিন আগের মার্কেটের তুলনা করেন, তার একটু পেছনে যান, কিন্তু একটু উপরের দিকে, ভেরি হাই এন্ড অফ নর্মাল। হাউএভার, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ইটস স্টিল বেটার দেন যেটি অবস্থা তৈরি হয়েছিল 2021 সালে এবং 2022 সালে, তার চেয়ে বেটার অবস্থা এখন। কিপ দিস ইন মাইন্ড, ইউ আর বাইং এ হোম রাইট নাও। যদি আপনি এই মুহূর্তে বাড়ি ক্রয় করে থাকেন, এটি আপনাকে মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে দুটি। যদি আপনি বাড়িটা পছন্দ করে থাকেন, আপনাকে যেই লিস্ট প্রাইস আছে তার চেয়ে বেশি দিতে হচ্ছে। মন খারাপ করার কিছু নেই, কারণ কম্পিটিশন খুব বেশি। আমি বলছি না আপনি বেশি পয়সা দিয়ে কিনুন, বাট এটি হচ্ছে অবস্থা। সো লেট মি শো ইউ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট, ওকে। অ্যান্ড পরবর্তী যেই চার্টটি আমরা দেখব, ওকে, দিস ইজ দ্য 5 year চার্ট যেটি আপনারা দেখছেন, এবং এটিও আসছে ফ্রেডি ম্যাক থেকে। সো আমরা যেটি বলে থাকি ইংরেজিতে, গুড ওল্ড ডেজ অফ 3% অ্যান্ড আন্ডার 3%, লং গন, চিরবিদায় বলতে পারেন আপনি, অ্যাটলিস্ট ফর গুড 5 years, 10 years, আই ডোন্ট নো। 3% এবং 3% নিচে যে ইন্টারেস্ট আছে সেটি শেষ বলতেই পারেন আপনি। সো উই আর ব্যাক কোথায়? 7%। অ্যাগেন this is not a 30 year fix, this is a 30 year fix. So the mortgage rate, interest rate, 30 year fix, এটি ফ্ল্যাকচুয়েট করে থাকে, এটি উপর নিচে করে থাকে। বাট যদি আনটিল ফেডারেল রিজার্ভ, যে পর্যন্ত ফেডারেল রিজার্ভ মানে ইন্টারেস্ট রেট কাটা শুরু না করেন, এটি এইখানেই ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। এবং আমরা এই রেঞ্জে, অর্থাৎ 7%, 6.5%, এবং খুব হাই এন্ডে হলে 7 point something, খুব হাই হলে 8%-এ উইল বি স্টাক। We are going to be stuck somewhere between 7% to 7 something range, যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো না শুরু করে। Now, the big question is, when the Federal Reserve, কখন আসলে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটা শুরু করবেন? দ্য নেক্সট মিটিং যেটি হতে যাচ্ছে সেটি হচ্ছে জুনের 12 তারিখে। তারা কি ইন্টারেস্ট রেট সেদিন কাটবেন? ইন দ্যাট মিটিং? I would say no.
সম্ভবত নয়, কারণ যথেষ্ট পরিমাণ প্রোগ্রেস অর্থাৎ উন্নতি অর্থনৈতিকভাবে ইনফ্লেশনের দিক থেকে হয়েছে বলে অনেকেই মনে করেন না, আমিও মনে করি না। আই ডু নট থিঙ্ক দেয়ার ইজ এনাফ progress has been made on the inflation for the Federal Reserve, যেখানে তারা আত্মবিশ্বাস থাকবে, they feel confident enough, যেখানে তারা ইন্টারেস্ট রেট কাটা শুরু করবেন। কারেন্টলি তাদের প্ল্যান আছে 3 বার ইন্টারেস্ট রেট কমানোর এবছর, এবং অনেকেই বলছেন যে এটি আসলে অত্যন্ত আশাবাদী দলের লোক যারা আছেন তারা এই কথা বলছেন। তার অর্থ হচ্ছে 3 বার হয়তো ইন্টারেস্ট রেট কাটা হবে না এবছর। It's not going to be 3 times. আমি যতদূর বুঝতে পারছি সেখান থেকে এই কথাটি বলছি, এবং অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন, প্রেডিক্ট করছেন, বলার চেষ্টা করছেন যে হয়তো 2 বার ইন্টারেস্ট রেট কমানো হতে পারে এবার। ইট ইজ গোয়িং টু বি 1 টাইম, মেবি 1 টাইম, এরকমও হতে পারে দিস ইয়ার। আবার আরও কিছু লোক আছেন বিশেষজ্ঞ, যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ, স্টক মার্কেট দেখে থাকেন সবসময়, তারা আর এক ধাপ এগিয়ে বলছেন একবার হতে পারে, অথবা এমনও হতে পারে যে ফেডারেল রিজার্ভ উল্টো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, কাটা তো দূরের কথা। সো ইফ ফেডারেল রিজার্ভ চেঞ্জেস দেয়ার প্ল্যান, যদি তাদের পরিকল্পনায় পরিবর্তন আনেন, দ্য ফোরকাস্ট অফ দ্য ইন্টারেস্ট, মানে যে ফোরকাস্ট তারা করেছিলেন যে 3 বার ইন্টারেস্ট রেট কাটবেন, দ্যাট উই আর গোয়িং টু হিয়ার অন June 12। আমরা সেটি জুনের 12 তারিখে সেটি আমরা শুনবো। তার কারণ হচ্ছে তাদের স্ক্যাজুয়াল আপডেট হচ্ছে, নেক্সট স্ক্যাজুয়াল আপডেট তারা যেটি আছে সেটি বলছেন, তারা আপডেট করবেন তাদের ইকোনমিক প্রজেকশন। And I need to tell you about the mortgage interest rate. The analysts যারা আছেন তারা বলছেন, তারা এই সিচুয়েশনকে বলছেন, they are calling this troubling situation. তারা বলছেন এটি একটি খুবই ট্রাবলিং সিচুয়েশন, খুবই উদ্বেগের ব্যাপার। তার কারণ হচ্ছে যদি মর্টগেজ রেট না নেমে আসে খুব দ্রুত, ইট ডাজন্ট ডিক্লাইন র্যাপিডলি, এটি কিন্তু it will create a surge of demand and send home price even higher. যদি তারা মর্টগেজ রেট খুব দ্রুত কাটা শুরু করেন, এটি আরেকটি বিপদের কারণ। তাহলে কি হবে, ডিম্যান্ড রাতারাতি বেড়ে যাবে এবং বাড়ির চাহিদা রাতারাতি বেড়ে যাবে, এবং যার ফলে বাড়ির মূল্য এখন যেটি দেখছেন সেটির থেকে আরও বেশি বেড়ে যাবে, এটা হতে বাধ্য। সো ইটস রিয়েলি একটি অদ্ভুত সিচুয়েশনে রয়েছে। ইউ ক্যান টেল দিস মোর ইনফ্লেশন, যদি বাড়ির দাম আরও বেড়ে যায়, ইয়াস ইটস মোর ইনফ্লেশন, আপনি এটা বলতে পারেন, রিগার্ডলেস যাই বলুন না কেন, তখন বাড়ি ক্রয় করা হবে আরও কষ্টসাধ্য কাজ, ইট উইল বিকাম মোর আনঅ্যাফোর্ডেবল হাউজিং। তারা বলছেন দ্যাট আইডিয়ালি ইন্টারেস্ট রেট শুড কাম ডাউন গ্র্যাজুয়ালি, ইন্টারেস্ট রেট কমানো উচিত, কিন্তু এর নেমে আসা উচিত ধাপে ধাপে, স্লোলি। ওকে, আরেকটি চার্ট দেখাবো, রেডফিন থেকে আসছে, যে যদি থেকে থাকে, এইটি চার্টটি বলছে মানুষ কোথায় আসছেন এবং কোথায় মুভ করছেন। সো কোথায়, মানে ওয়ার দে আর মুভিং ফ্রম অ্যান্ড ওয়ার দে আর গোয়িং টু। সো ইউজুয়ালি সান ফ্রান্সিসকো আর নিউ ইয়র্ক সিটি, এটি হচ্ছে আসল দুটি জায়গা। they are moving out, they are moving from the number 1 spot যেটি আছেন, বের হয়ে যাচ্ছেন। নাম্বার 1 স্পট হচ্ছে লস অ্যাঞ্জেলস থেকে সবচেয়ে বেশি মানুষ মুভ করে বের হয়ে যাচ্ছেন অন্যত্র। সো লস অ্যাঞ্জেলেস, LA, আই ডোন্ট নো, আপনারা জানেন কেন, কারণ এটি ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বেশ ভালো রকম। নাম্বার 2 স্পটে আছে নিউ ইয়র্ক সিটি, এখান থেকে বেশ পরিমাণ মানুষ বেরিয়ে যাচ্ছে। নাম্বার 3 আছে সান ফ্রান্সিসকো, নাম্বার 4 সিয়াটল, নাম্বার 5 ওয়াশিংটন DC থেকেও বেরিয়ে যাচ্ছে প্রচুর লোক, শিকাগো আছে নাম্বার 6-এ। অ্যান্ড আই ওয়ান্ট টু ফিনিশ টুডেজ, এর আগে শেষ করার আগে আমি বলে দেবো সেকশন 8 নিয়ে কথাগুলো। সাম অফ দ্য হেডলাইন্স দ্যাট গোয়িং থ্রু আনঅ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, কিছু আনঅ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস আছে। ইন আনাদার ওয়ার্ডস, হাউজিং সিচুয়েশন যেটি আছে রাইট নাও, এটি যে কোনো সময়ের, অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ। সো আরেকটি আগামী সপ্তাহে একটি প্রোগ্রাম নিয়ে আমি কাজ করছি, যেখানে আরও ভিতরে যাব এই জিনিসটির, যে সিচুয়েশন কোথায় দাঁড়িয়েছে, কী করা উচিত আপনার, এবং কতখানি খারাপ। সো এটার মধ্যে ইটস ক্যান বি মোর ডিটেলস ইনটু দ্যাট ওয়ান, যেটি আগামী সপ্তাহে আসবে বলে আমি মনে করি। কিন্তু অনেকেই বলছেন, আমি দেখছি এবং অনেকেই বলে থাকেন, 80 সালে তো মর্টগেজ ইন্টারেস্ট রেট ছিল 10%, 15%, 18%, অনেকেই বলছেন। সো কীভাবে আজকের সিচুয়েশন সেই সিচুয়েশনের চেয়ে আরও বেশি খারাপ, আমি বলবো আপনারা যেটি বলছেন এটি ট্রু।
সত্যি কথা, এটা ডিনাই করার কোনো উপায় নেই। ইন্টারেস্ট রেট তখন খুবই হাই ছিল, বাট কিন্তু একটি জিনিস আপনাকে বুঝতে হবে, সেটি 40 বছর আগের ঘটনা। তারপর থেকে যে পরিমাণ বাড়ির মূল্য বেড়েছে সেটি অসম্ভব রকম বেড়েছে, কিন্তু ইনকাম কিন্তু আপনার সেই পরিমাণে বাড়েনি। অর্থাৎ ইনকাম এবং বাড়ির দামে কোনো সামঞ্জস্য নেই। তখনও যেটি ছিল, ডলারের মূল্য অনেক বেশি ছিল এবং ইনকাম কম থাকলেও আপনি অ্যাফোর্ড করতে পারতেন বাড়ি। ইয়েস, ইন্টারেস্ট রেট খুব হাই ছিল, দ্যাট ইজ ট্রু। রাইট নাও ইন্টারেস্ট রেট ইজ হাই, বাড়ির প্রাইস আরও বেশি এবং আপনার ইনকাম কমেছে, কারণ ডলারের যে ভ্যালু সেটি কমে গেছে। সো ইভেন দো দ্য ইন্টারেস্ট রেট ইজ হায়ার ব্যাক দেন, যখন যদিও সেখানে ইন্টারেস্ট রেট অনেক খুব হাই ছিল, কিন্তু আপনি অ্যাফোর্ড করতে পারতেন। রাইট নাও দ্য কন্ডিশন ইজ রিয়েলি টেরেবল। দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট, থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান। Yes, definitely. 10%, 18%, 15%, ridiculous. That's true. But the situation তখন যেটা ছিল আর এখনকার সিচুয়েশনে এটা comparable না. They are not same. Okay, that brings me to my final section. চলুন দেখে নেই, আপনারা যারা নিয়মিত দেখে থাকেন, আপনার প্রয়োজনে যদি লাগে আপনি এটা ব্যবহার করবেন। যদি আপনার প্রয়োজনে না লাগে, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, নেইবার্স যাদের প্রয়োজনে লাগবে, অনেকে আছেন আমাদের ভিউয়ার্স যারা দেখে থাকেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা সত্যিই আপনার প্রয়োজন, সিঙ্গেল মাদার আছেন, মামস উইথ অটিস্টিক কিডস যারা আছেন, যারা কাজ করতে পারছেন না কোনো না কোনো কারণে, যাদের খুবই নিতান্তই প্রয়োজন, তাদের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সেকশন 8 পুনরায় শুরু হতে যাচ্ছে। চলুন আমরা অন স্ক্রিনে দেখে নিব। নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি NYCHA তারা আবারও পুনরায় শুরু করতে যাচ্ছেন দ্য হাউজিং চয়েস ভাউচার সেকশন 8 প্রোগ্রাম। শুরু হতে যাচ্ছে জুনের 3 তারিখ, অর্থাৎ মানডে সকাল 12টার থেকে শুরু হবে এটি প্রসেসটি, সানডে পর্যন্ত, অর্থাৎ আগামী তার পরবর্তী রবিবার পর্যন্ত, অর্থাৎ জুনের 9 তারিখ পর্যন্ত চলবে, ঠিক মধ্যরাত পর্যন্ত আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি এই যারা এটি অনলাইনে দেখবেন, ফেসবুকে এখন যারা দেখছেন এবং যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের জন্য লিঙ্কটি দেওয়া আছে। কোন লিঙ্কে? আগামী সপ্তাহে আমি আশা করছি আরও ডিটেল অনুষ্ঠান করবো এই ব্যাপারটিতে, যাতে উই ক্যান ওয়াক ইউ থ্রু দ্য প্রসেস। আমি চেষ্টা করব প্রথমে যেখানে যদি একটু ফেরত যাই, আমি আগের স্ক্রিনশটটিতে আমি একটু ফেরত যেতে চাই আগেরটাতে। ওকে, থ্যাংক ইউ। অ্যাপ্লাই করতে হবে, আপনাকে যেতে হবে on.nyc.org সেকশন 8 অ্যাপ্লিকেশন। যদি প্রশ্ন থাকে আপনি 718-707-7771 অ্যাপ্লাই করবেন। এবং পরবর্তী যেটি দেখাবো সেটি হচ্ছে, প্লিজ অ্যাপ্লাই করার আগে পরবর্তী স্ক্রিন আমরা যদি দেখি, ওকে, এটি হচ্ছে আপনার ইনকাম লিমিট কেমন হতে পারে, কেমন থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য, কোয়ালিফাই করার জন্য। ওকে, সেটি এখানে আছে, আপনারা কয়েকবার দেখে নেবেন আগে পিছে করে। এটি খুবই ইম্পর্টেন্ট। একজনের জন্য 54,350, 8 জনের জন্য 1,08,000, 1,02,500, দুঃখিত। এটি হচ্ছে এই ব্রেকিং নিউজ। কিন্তু এর সাথে সাথে আমার কাছে যেটি পাঠানো হয়েছে, যে এটি নিয়ে চরম স্ক্যামের সুযোগ রয়েছে এবং স্ক্যাম হবে বলে তারা আশা করছেন, এবং ইতিমধ্যে তারা বেশ কিছু স্ক্যামের রিপোর্ট পেয়েছেন। অনেকে স্ক্যাম করছেন ভাউচার প্রোগ্রাম নিয়ে, অনেকে স্ক্যাম করছেন যে আমি অ্যাপ্লিকেশন করে দিব আপনাকে, কিন্তু আমাকে এত পয়সা দিতে হবে, এরকম কোনো কিছু করার দরকার নেই। আপনি এটি নিজেই করতে পারেন। যদি প্রয়োজন হয় আপনি কারো সহযোগিতা নেন, এর জন্য এত $1,000 তাকে দিতে হবে, এত কয়েকশো ডলার উমুককে দিতে হবে। ডোন্ট ডু দ্যাট unless you trust the person, unless that person really deserves it. So এটি একটি ব্যাপার। এবং আরেকটি মনে রাখবেন, fraud in voucher program is punishable crime. It's a federal crime and crime by punishment by jail time. So please be very careful about this. আজকে এখনকার মতো এখানেই শেষ করছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, যেটি কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আওয়ার ডেমোক্রেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সিচুয়েশনের জন্য, বহির্বিশ্ব অবস্থা আপনি জানেন। কাজেই আমি আশা করবো সেখানে দেখা হবে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।